আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্মে দুইটা অংশ আছে, একটা হচ্ছে স্থিতিস্থাপকতা আর একটা হচ্ছে প্রবাহী। স্থিতিস্থাপকতা যে অংশটুকু, এই অংশটুকু থেকে আমরা যে সূত্রগুলো পেয়ে থাকি বোর্ডে লক্ষ্য করো, ইয়ং গুণাঙ্ক y=FL/AR খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে বোর্ডে অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে। 2 পয়সনের অনুপাত সিগমা পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এই দুইটা ইকুয়েশন থেকেই অনেক প্রশ্ন হয়ে থাকে। 3 নাম্বার ইকুয়েশন কৃত কাজ বা বিভব শক্তি W=YAL²/12। 4 নাম্বার ইকুয়েশন একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি U=12YL/L², বা এটা আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে থাকি হাফ পীড়ন ইনটু বিকৃতি। যদি পীড়ন এবং বিকৃতি দেওয়া থাকে তাহলে এই ইকুয়েশনের মাধ্যমে সঞ্চিত বিভব শক্তি আমরা নির্ণয় করতে পারবো, আর যদি ইয়ং গুণাঙ্ক এবং বিকৃতি দেওয়া থাকে তাহলে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করতে পারবো। এবার দেখি এই ইকুয়েশনগুলো থেকে কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে। আমরা এবার দেখব এই ইকুয়েশনগুলো থেকে কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে। স্থিতিস্থাপকতা অংশে একটা সৃজনশীল প্রশ্ন বোর্ডে দেওয়া হয়েছে। দেখো, সমান দৈর্ঘ্যের দুইটি তারের ব্যাস যথাক্রমে 1 মিলিমিটার এবং 2 মিলিমিটার। প্রতিটি তারে সমান বল প্রয়োগ করা হলে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিগুণ হয়। প্রথম তারের পয়সনের অনুপাত 0.5, ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার। এই সৃজনশীল প্রশ্ন থেকে প্রয়োগমূলক যে প্রশ্নগুলো করা সম্ভব, প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি 5% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে। দ্বিতীয় প্রশ্ন, প্রথম তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেলে প্রযুক্ত চাপ কত। আসো এবার, যেহেতু 1 নম্বর প্রশ্নের উত্তরের জন্য পয়সনের অনুপাতের মান দেওয়া আছে, সুতরাং ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে এটা আমরা নির্ণয় করতে পারব। দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পাবে তাহলে ব্যাসার্ধ হ্রাস পাবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা যে উদ্দীপকে থেকে আমরা যে মানগুলো পাচ্ছি, সিগমার মান দেওয়া আছে 0.5, দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে হচ্ছে প্রশ্নে 5%, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি L = L হচ্ছে আদি দৈর্ঘ্য 5%, L/L = 5%। আর ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে, ব্যাসার্ধ হ্রাসকৃত ব্যাসার্ধ আদি ব্যাসার্ধের কতটুকু অংশ হ্রাস পাবে এটা আমরা নির্ণয় করব। তাহলে সিগমা সমান আমরা জানি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি তার মানে কি, ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে, তাহলে হ্রাসকৃত ব্যাসার্ধ হচ্ছে R/R, এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি, আর এটা হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি R/R সিগমা ইনটু L/L। সিগমার মান হচ্ছে 0.5 আর L/L কত 5%, ক্যালকুলেশন করলে 2.5%। তুমি চাইলেও আর এর মানটা এখানে বসিয়ে দিয়ে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে এটাও নির্ণয় করতে পারবে। এই পর্যন্ত রাখলেও উত্তর আমরা পেয়ে যাব। সুতরাং আমার আর বেশি দূর এগোনোর প্রয়োজন নেই। ব্যাসার্ধ তাহলে 2.5% হ্রাস পাচ্ছে, দৈর্ঘ্য কত পার্সেন্ট 5% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ 2.5% হ্রাস পাবে। প্রয়োগমূলকের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি 5% বৃদ্ধি পেলে প্রযুক্ত চাপ কত। প্রযুক্ত চাপ কত, তাহলে উদ্দীপক থেকে আমরা যে মানগুলো পাচ্ছি, প্রথম তারের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, দৈর্ঘ্য বিকৃতি L/L = 5%, প্রযুক্ত চাপ F/A = what। তাহলে আমরা ইকুয়েশনটা এটা লিখতে পারি y = F/A
অতএব F by A y into L by L 2 into 10 to the power 11 5% 2 into 10 to the power 11 5% মানে 0.05 মানে 10 to the power 10 নিউটন পার মিটার স্কয়ার। প্রযুক্ত চাপ আমরা পেয়ে গেলাম 10 to the power 10 নিউটন পার মিটার স্কয়ার। ডিয়ার স্টুডেন্ট, উদ্দীপকে যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া হচ্ছে তার আলোকে উচ্চতা দক্ষতামূলক যে প্রশ্নগুলো করা যাবে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে উদ্দীপকের কোন তারটি বেশি স্থিতিস্থাপক, গাণিতিক যুক্তি দাও। 2 নম্বর প্রশ্ন উদ্দীপকের কোন তারটি বেশি শক্তিশালী, গাণিতিক যুক্তি দাও। 3 নম্বর প্রশ্ন উদ্দীপকের কোন তারটি ইমারত তৈরির কাজে বেশি উপযোগী, গাণিতিক যুক্তি দাও। এই 3টি প্রশ্নের উত্তর হবে একটাই, অর্থাৎ যে স্টুডেন্টরা 1 নম্বর প্রশ্নের উত্তর করতে পারবে 2, 3 একই উত্তর হবে। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে তার দুইটি একই উপাদানের তৈরি নয়, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ এই 1 নম্বর প্রশ্নের উত্তর হলো 4 নম্বরও কিন্তু এই উত্তরের মধ্যে চলে আসে। তো যাই হোক, এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা এখন দেখব। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন উচ্চতর দক্ষতার প্রশ্নগুলোর উত্তর করব। উচ্চতর দক্ষতার প্রশ্ন 1 নম্বরে ছিল কোন তারটি বেশি স্থিতিস্থাপক, কোন তার। 2 নম্বর প্রশ্ন কোন তারটি বেশি শক্তিশালী। 3 নম্বর প্রশ্ন কোন তারটি ইমারত তৈরির কাজে বেশি উপযোগী। 4 নম্বর প্রশ্ন ছিল তার দুইটি একই উপাদানের তৈরি নয়, গাণিতিক যুক্তি দাও। এই 4টা প্রশ্নের মধ্যে থেকে 3টা প্রশ্নের উত্তর একই, আর 4 নম্বর প্রশ্নের উত্তরটা ওখানে চলে আসে। তো আমরা দেখি এই প্রশ্নগুলোর উত্তর কি দাঁড়ায়। তো উদ্দীপক থেকে আমরা যে উপাত্তগুলো পাচ্ছি, প্রথম তারের ব্যাস D1 সমান হচ্ছে 1 মিলিমিটার, দ্বিতীয় তারের ব্যাস D2 ইকুয়াল টু 2 মিলিমিটার। আর উদ্দীপকে বলা হচ্ছে সমান বল প্রয়োগ করা হলে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধির দ্বিগুণ হয়। তাই আমরা এখানে দ্বিতীয় তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি L2 ইকুয়াল টু x ধরেছি। প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি L1 ইকুয়াল টু 2x হবে, যেহেতু এখানে বলা হচ্ছে প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধির দ্বিগুণ। এই প্রশ্নগুলোর উত্তর করতে গেলে আমাদেরকে দেখতে হবে কোন তারটির ইয়ং গুণাঙ্ক বেশি, কোন তারটির ইয়ং গুণাঙ্ক বেশি। তাই আমরা ইয়ং গুণাঙ্ক নির্ণয়ের যে ইকুয়েশন, ওই ইকুয়েশনটাকে কাজে লাগাতে পারি। প্রথম তারের ক্ষেত্রে y1 সমান হচ্ছে fl ডিভাইডেড বাই a1 l1। দ্বিতীয় তারের ক্ষেত্রে y2 ইকুয়াল টু fl a2 l2। আমরা যদি এটাকে ভাগ করে দেই তাহলে y1 ডিভাইডেড বাই y2 fl a1 l1 fl a2 l2। এখানে fl fl কেটে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে a2 l2 a1 l1। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে a ইকুয়াল টু 1/4 পাই d2 স্কয়ার, আর a1 হচ্ছে 1/4 পাই d1 স্কয়ার l2 ইনটু l1 ডিভাইডেড বাই l1। কারণ 1/4 পাই এটা কেটে যাচ্ছে, থাকছে হচ্ছে কত d2 d1। d2 এর মান এখানে কত 2 মিলিমিটার, তাহলে 2 আর d1 এর মান হচ্ছে 1, আর l2 আমরা মনে করেছি কত x, তাহলে x আর l1 এর মান হচ্ছে 2x। তাহলে এখানে আমরা y1 ভাগ y2, এখানে x এ কাটা যাচ্ছে, তাহলে y1 ভাগ y2 ইকুয়াল টু থাকছে শুধুমাত্র 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি y1 ইকুয়াল টু 2y2। তাহলে আমরা এই উত্তরে বুঝতে পারলাম যে প্রথম তারের ইয়ং গুণাঙ্ক বেশি, সুতরাং প্রথম তারটি বেশি স্থিতিস্থাপক, প্রথম তারটি বেশি শক্তিশালী।
প্রথম তারটি ইমারত তৈরির কাজে বেশি উপযোগী। তাহলে আমরা এই যে এখান থেকেই বুঝতে পারতেছি যে তিনটি প্রশ্নের উত্তর একই হবে, তিনটি প্রশ্নের উত্তর একই হবে। পরীক্ষায় যদি যে কোনো একটি প্রশ্ন আসে তাহলে আমরা এই উত্তরটুকু লিখে দিলেই পুরো নম্বর পেয়ে যাব। এবার আসো 5 নাম্বার যে প্রশ্নটা, 5 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে তার দুইটি একই উপাদানের তৈরি নয়। তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। 5 নম্বর প্রশ্নের উত্তরে যেহেতু 5 নাম্বার যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরে 5 নাম্বার, তাহলে যেহেতু y1 নট ইকুয়াল y2, তাই তার দুটি একই উপাদানের তৈরি নয়। তাহলে 5 নম্বর উত্তরটা আমরা কিন্তু পেয়ে গেলাম। সুতরাং আমরা এই সকল প্রশ্নের উত্তর একটা প্রশ্নের উত্তরের মাধ্যমেই পেয়ে গেলাম। আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সুতরাং পরীক্ষায় আসলে কোনো সমস্যা হবে না। ডিয়ার স্টুডেন্ট, এই অধ্যায়ের আরো কিছু প্রশ্ন তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সেগুলো হচ্ছে আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা এগুলো খেয়াল করো। ডিয়ার স্টুডেন্ট, সপ্তম অধ্যায়ের বা পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ের উদাহরণ 7.14, উদাহরণ 7.16, 7.17, 7.20 এবং 7.21, 7.22 এই উদাহরণগুলো তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে সৃজনশীল প্রশ্ন উত্তর করতে কোনো সমস্যা হবে না। ডিয়ার স্টুডেন্ট, পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের আরেকটা অংশ হচ্ছে প্রবাহী। এই প্রবাহী অংশে কোন কোন সূত্রগুলো আমরা পেয়ে থাকি? সান্দ্র বল F = ইটা A dV/dy, সান্দ্র বল বা এটা স্টোকসের সূত্র নামে পরিচিত, F = 6 pi r ইটা v। প্রান্তিক বেগ, এখানে আরেকটা বেগ আছে অন্তবেগ, প্রান্তিক বেগ বা এটাকে অন্তবেগ বলা হয়, v = 2/9 r² rho s minus rho l divided by eta। আর এখানে কাজ W = 4 pi m r² minus r² into t। এখানে t হচ্ছে পৃষ্ঠটান, ছোট আর হচ্ছে ছোট ফোঁটার ব্যাসার্ধ, বড় আর হচ্ছে বড় ফোঁটার ব্যাসার্ধ। আর উৎপন্ন তাপ h = ms ডেল্টা থিটা। এটাকে নাম দিয়েছি মিষ্টি সূত্র, ms ডেল্টা থিটা হচ্ছে তাপমাত্রা। এই জন্য আমি সংক্ষেপে মনে রাখার জন্য h = মিষ্টিতে আমি সহজে মনে রাখার জন্য স্টুডেন্টদের বলে থাকি তাপ মিষ্টি, ms ডেল্টা থিটা। 6 নম্বর সূত্র r = স্মল r n 1/3। আর হচ্ছে বড় ফোঁটার ব্যাসার্ধ আর স্মল আর হচ্ছে ছোট ফোঁটার ব্যাসার্ধ, n ফোঁটার সংখ্যা। অর্থাৎ আমরা এই পদার্থের গাঠনিক ধর্মের প্রবাহী অংশের যে সূত্রগুলো দেখলাম, এই সূত্রগুলোর উপরে একটা সৃজনশীল হবে। এই সূত্রগুলো দিয়ে তোমরা বাসায় ভালো করে অঙ্কগুলো, এখন আমি যেগুলো উদাহরণ বলেছি তোমরা এই উদাহরণগুলো বাসায় প্র্যাকটিস করবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন তরঙ্গ অধ্যায় নিয়ে আলোচনা করব। তরঙ্গ অধ্যায় থেকে আমরা যে সূত্রগুলো পেয়ে থাকি আমি বোর্ডে লিখে দিয়েছি। দেখো, 1 নাম্বার v = f lambda, 2 নাম্বার অগ্রগামী তরঙ্গের সমীকরণ y = a sin omega t minus 2 pi by lambda into x equal a sin 2 pi by lambda vt minus x। যদি সূত্রগুলো এই ফরম্যাটে আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে উদ্দীপকটা যে ফরম্যাটে আছে ওই ফরম্যাটে আমরা এটাও ব্যবহার করতে পারবো, আবার এটাও ব্যবহার করতে পারবো। স্থির তরঙ্গের সমীকরণ y = a sin 2 pi ft। 4 নাম্বার সমীকরণ তীব্রতা I = 2 pi square a square f square rho v। 5 নাম্বার ইকুয়েশন তীব্রতা লেভেল β = 10 log I divided by I naught। 6
6 নম্বর ইকুয়েশন বিট সংখ্যা n ইকুয়াল টু f1 মাইনাস f2 অথবা n ইকুয়াল f2 মাইনাস f1। আমি যে সূত্রগুলো বোর্ডে লিখে দিয়েছি এই সূত্রের অঙ্কগুলো, এই সূত্রের সৃজনশীল প্রশ্নগুলো তোমরা বাসায় বেশি করে প্র্যাকটিস করবে। তারপর আমি এখানে লিখে দিয়েছি উদাহরণ কোনগুলো করতে হবে, অনুশীলনীর কোন অঙ্কগুলো করতে হবে। এই উদাহরণ এবং অনুশীলনীর অঙ্কগুলো তোমরা যদি বাসায় ঠিকমতো প্র্যাকটিস করো এবং ক্লাসের খাতাটা খুব ভালোভাবে মনোযোগের সহিত চর্চা করো, তাহলে এই তরঙ্গ অধ্যায়ে যে সকল সৃজনশীল প্রশ্ন হবে উত্তর করা সম্ভব। এই তরঙ্গ অধ্যায় থেকেও দুইটা সৃজনশীল প্রশ্ন হবে। একটা হতে পারে অগ্রগামী তরঙ্গ এবং স্থির তরঙ্গ, এই দুইটা মিলে একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। আবার এদিকে তীব্রতা লেভেল এবং বিট, এই অংশ থেকে আরেকটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। আশা করি তোমরা এই নিয়মগুলো ফলো করলে পরীক্ষায় ভালো করবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন দশম অধ্যায় অর্থাৎ আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় আলোচনা করলে আমরা যে ইকুয়েশনগুলো পেয়ে থাকি আমি বোর্ডে লিখে দিয়েছি। 1 নাম্বার P1 V1 ইকুয়াল টু P2 V2, 2 নাম্বার P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 ডিভাইডেড বাই T2, 3 নাম্বার যেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ PV ইকুয়াল টু nRT, CRMS অর্থাৎ মূল গড় বর্গবেগ রুট ওভার 3RT বাই M ইকুয়াল 3P বাই রো। আমরা CRMS বেগ নির্ণয়ের ক্ষেত্রে দুইটাই সূত্র ব্যবহার করতে পারি। যদি T এর মান দেওয়া থাকে, M এর মান দেওয়া থাকে, তাহলে এটা সূত্র ব্যবহার করব। আর যদি ঘনত্ব দেওয়া থাকে, চাপ দেওয়া থাকে, তাহলে রুট ওভার 3P ডিভাইডেড বাই রো এই সূত্র ব্যবহার করব। ঠিক গ্যাসের মোট গতিশক্তি ইকে সমান 3/2 nRT, আবার ইকে সমান 3/2 PV। আমরা দুইটা ইকুয়েশনই ব্যবহার করতে পারি। যদি চাপ এবং আয়তন দেওয়া থাকে তাহলে ইকে ইকুয়াল টু 3/2 PV, আর যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে 3/2 nRT। 6 নম্বর ইকুয়েশন শিশিরাঙ্ক থিটা ইকুয়াল টু θ1 মাইনাস g θ1 মাইনাস θ2। 7 নম্বর ইকুয়েশন আপেক্ষিক আর্দ্রতা r ইকুয়াল টু স্মল f ডিভাইডেড বাই ক্যাপিটাল F ইনটু 100%। আমরা বোর্ডে যে ইকুয়েশনগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে এই যে 1 2 3 4 5 এই ইকুয়েশনগুলো হতে একটা সৃজনশীল হবে। আবার 6 এবং 7 এই যে ইকুয়েশনগুলো দেখতে পাচ্ছি এই ইকুয়েশনগুলো হতে একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। এখন আমরা যদি বইয়ের যে উদাহরণের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে আমি কিছু অঙ্ক তোমাদেরকে বোর্ডে লিখে দিয়ে নাম্বার লিখে দিয়েছি, তোমরা বাসায় এই উদাহরণগুলো প্র্যাকটিস করবে। উদাহরণ 10.17, উদাহরণ 10.18, 10.20, 10.21, 10.22, 10.27। আর অনুশীলনী দুইটা অঙ্ক প্র্যাকটিস করবে 7 এবং 9। অর্থাৎ আমরা যদি এই অঙ্কগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করি তাহলে আমরা এই দশম অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের উত্তর খুব ভালোভাবে করতে পারবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে আমরা সকলেই ক্লাসের খাতাটা খুব মনোযোগের সহিত আমরা দেখব যে ক্লাসে আমরা যে নোটটা করছি এই নোটটা যেন কোনোভাবেই হারিয়ে না যায়, কোনোভাবে এই নোট খাতাটাকে খুব ভালোভাবে পড়তে হবে। আরেকটা কথা বলে নেই, আমরা যে অনুধাবনমূলক যে শীটটা দিয়েছি এই শীট থেকেই অনুধাবনমূলক প্রশ্নগুলো আসবে। এমসিকিউ ব্যাপারটা বলছি যে বইয়ের অধ্যায় শেষে যে এমসিকিউগুলো আছে, হ্যাঁ, এই অধ্যায়ের এমসিকিউগুলো খুব ভালো করে, বিশেষ করে যেগুলো বেশি বোর্ড পরীক্ষায় আসছে সেই এমসিকিউগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।